আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি স্যার। আজকের ক্লাসে আমরা অপরিচিতা এই অধ্যায়টা বইয়ে লাইন বাই লাইন ধরে ধরে পুরোটা স্যার শেষ করে দিব যত দ্রুত সম্ভব ইন ডিটেলসে। সো অপরিচিতা এই গদ্যটি লিখেছেন কে স্যার? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে মনে রাখবো, এই অপরিচিতা গল্পে নায়কের নাম হচ্ছে গিয়ে অনুপম এবং এই অপরিচিতা গল্পে নায়িকার নাম হচ্ছে কল্যাণী। এছাড়াও আমরা নায়কের মামা, মা এবং নায়িকার হচ্ছে গিয়ে যে বাবা, আরও অনেকের সম্পর্কে এই গল্পের মধ্যে আমরা জানবো স্যার। তো স্যার শুরু করি আমাদের আজকের এই অপরিচিতা গদ্যটা। প্রথমে খেয়াল করবা, অপরিচিতা গদ্য লিখেছেন কে? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। লেখক পরিচিতিটা আমরা একটু পড়ি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1861 খ্রিস্টাব্দের 7ই মে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা, অর্থাৎ বাংলা সাহিত্যে সর্বপ্রথম ছোটগল্প বা শর্ট স্টোরি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং বাংলা ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পীও তাকে বলা হয়। ঠিক আছে, তার লেখনীতেই বাংলা ছোটগল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার ছোটগল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর সমতুল্য, অর্থাৎ ওয়ান অফ দ্য বেস্ট শর্ট স্টোরিজগুলো কিন্তু তিনি লিখেছেন। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোটগল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। আমরা একটু খেয়াল করি স্যার, 16 বছর বয়সে আমরা অনেক কিছু করি স্যার, আমাদের লাইফে আমরা অনেক কিছু করি। ঠিক আছে, রং তামাশাই এই সময়টুকু চলে যায়। বাট রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসাবে মানুষ তাকে চিনতে শুরু করে, অর্থাৎ তার আত্মপ্রকাশ ঘটে। এরপরে খেয়াল করো, এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। অর্থাৎ জীবনের এই 64 বছরে তিনি কি করেছেন? তিনি 95টা ছোট গল্প বা শর্ট স্টোরিজ কিন্তু তিনি লিখেছেন। রচনা করেছেন বলতে তিনি লিখেছেন, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এর বাইরেও সে গল্প স্বল্প, লিপিকা, এগুলো হচ্ছে বিভিন্ন গ্রন্থের নাম। এই গ্রন্থে তার আরও বিভিন্ন গল্প সংকলিত হয়েছে, অর্থাৎ স্থান পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। এটা এমসিকিউতে প্রচুর আসে। এই যে দাগানো লাইনগুলো, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট ফর এইচএসসি অ্যান্ড বোথ অ্যাডমিশন, বিশেষ করে এইচএসসির জন্য। সেখানে খেয়াল করো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? মুসলমানের গল্প। এটা অনেক অনেক আসে। ওনার লাইফে সর্বশেষ যে গল্পটা তিনি লিখেছেন সেটা হচ্ছে মুসলমানের গল্প। এরপরে খেয়াল করো, পারিবারিক জমিদারি তদারকি সূত্রে কুষ্টিয়ার শিলাইত হয়ে বসবাসকালই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। অর্থাৎ তিনি যখন কুষ্টিয়ার শিলাইদহে থাকতেন, অর্থাৎ তার বাবার বাড়ি ছিল কুষ্টিয়ার শিলাইদহে, আমি যতটুকু জানি, বসবাসের কালই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। অর্থাৎ সেই সময়কালেই তিনি তার লাইফের সবচেয়ে বেশি ছোট গল্প লিখেছেন। এরপরে খেয়াল করো, সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। সোনার তরী কাব্যের একটা কবিতার নাম বলো তো? সোনার তরী কবিতা আমাদের বইয়ে কিন্তু আছে, একটা রূপকধর্মী কবিতা। এরপর দেখো, প্রকৃতির পরে জীবনকে স্থাপন করে জীবনের গীতিময়ে বিশ্বজনীন প্রকাশ হয়ে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ সম্পদ। অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি যদি তার যে লেখনীগুলো আছে, বা কবিতা হোক, সেটা গদ্য হোক, এগুলোতে তুমি সবসময় প্রকৃতি, মানে নেচার একটা ভাইব তুমি পাবা। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, অর্থাৎ তিনি যেমন একাধারে তিনি গল্প লিখতেন, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। অর্থাৎ তিনি একজন গল্পকার হিসাবেও, মানে একজন গল্পকারের পাশাপাশি তিনি একজন ঔপন্যাসিকও ছিলেন। ঔপন্যাসিক কাদের বলা হয়? যারা উপন্যাস লেখেন। তার রচিত বিভিন্ন উপন্যাস রয়েছে, যেমন চোখের বালি, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। এই যে শেষের কবিতা, এটা এইচএসসিতে প্রচুর আসে স্যার, এটা একটু খেয়াল রাখবো এবং সবগুলা পড়ে রাখার চেষ্টা করব। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত, অর্থাৎ
তিনি যে শুধুমাত্র উপন্যাস লিখতেন, শুধুমাত্র গল্প লিখতেন এমন না, তিনি কিন্তু অনেক নাটকও লিখেছেন। সেগুলো কি? রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। এই রক্তকরবীটা এইচএসসিতে বেশি আসে। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে, অর্থাৎ তিনি সেইখানে মারা যান। অর্থাৎ যেই বাড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই যে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণও করেন কিন্তু সেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই। ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদেরকে একটু বলে রাখি যে এইচএসসিতে এমসিকিউতে মূলত আমাদের এই যে সাল টাল এগুলো হচ্ছে গিয়ে তেমন আসে না, বাট 1941 খ্রিস্টাব্দে তিনি যে মৃত্যুবরণ করেছেন এটা কিন্তু এইচএসসিতে আসার মতো একটা কোয়েশ্চেন চলে আসতে পারে। সো সাবধান, সালগুলা মনে রাখার চেষ্টা করবো, যদি না রাখতে পারি তাহলে স্কিপ করাটাই বেটার, আর যদি পারি তো আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের পুরা এই লেখক পরিচিতি আমরা ইন ডিটেলসে স্যার বুঝিয়ে বুঝিয়ে শেষ করে ফেললাম। এখন আমরা মূল গল্পে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, তো গল্পের হচ্ছে গিয়ে যে নায়ক, আমি যেটা বললাম নায়ক হচ্ছে অনুপম, গল্পের নায়িকার নাম হচ্ছে কল্যাণী। আমরা একটু খেয়াল রাখবো অনুপমের মনে রাখবো, অনুপম গল্পের শুরুতে অনুপমের বয়স ছিল 23 বছর, গল্পের শেষে অনুপমের বয়স হয়ে যাবে 27 বছর, অর্থাৎ 4 বছর ধরে চলা একটা গল্প। এটা আমরা একটু পড়বো, ঠিক আছে? তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি জিদনি ইলমা। দেখো কি বলা হয়েছে প্রথমেই। এই গল্পটা বলেছে কে, কার জবানিতে এগুলা? এই গল্পটা অনুপম নিজে বলছে। অনুপম গল্প বলছিল। অনুপম বলছে যে আজ আমার বয়স 27 মাত্র, অর্থাৎ গল্পের শুরুতে অনুপমের বয়স কত? 27 বছর, 27 ইয়ার্স ওল্ড। এখন কথা হচ্ছে আজ আমার বয়স 27 মাত্র। আচ্ছা বুঝলাম অনুপম তোমার বয়স হচ্ছে 27, তাহলে তুমি কী কাম করছো? অনুপম বলল, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। মানে ওর লাইফ নিয়ে ও একটু টেনশনে আছে। সে বলছে, ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অর্থাৎ অনুপম তার নিজের লাইফ নিয়ে এত বেশি স্যাটিসফাইড না। মানে সে বলছে ভাই জীবনটা দৈর্ঘ্যের হিসাবেও বড় না, মানে জীবনটা যে সে যে অমর থাকবে সারা জীবনে এমনও না, আবার তার ভেতরে তেমন গুণটুনও নাই। মানে মানুষের ভিতরে প্রত্যেকের ভেতরেই তো বিভিন্ন ধরনের বিভিন্ন গুণাবলী থাকে। সো ও বলছে ভাই আমার লাইফে না আছে গুণাগুণ, না আছে আমার লাইফটা তেমন বড় লাইফ, অমর না, আমি অমর না। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপর ভ্রমর আসিয়া বসেছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনে মাঝখানে ফুলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অর্থাৎ অনুপম বলতে চাচ্ছে যে তার লাইফের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে, সেটা আমাদেরকে এই গল্পে অনুপম বলতে চাচ্ছে যে তার লাইফে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে আর কি, সরাসরি বলছে না, যে বলছে লাইফে তার সাথে একটা ঘটনা ঘটে গেছে, সেই গল্পটাই সে এখন বলবে, সেই ছোট্ট একটা শর্ট স্টোরিটাই সে আমাদের সাথে শেয়ার করবে। এখন কি বলা হয়েছে দেখো তো, সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়েই লিখিব। অর্থাৎ তার লাইফে যে তার সাথে একটা ঘটনা ঘটেছে সেটা সে ছোট করে লিখবে। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ অনুপম বলছে ছোট জিনিসকে যারা হচ্ছে গিয়ে যে মানে মূল্য দিতে জানেন তারা আমার গল্পের মাহাত্ম্যটা বুঝতে পারবেন। ওকে, তাহলে মূল গল্প শুরু করছে। দেখো, কলেজে যতগুলা পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি বলতে সে সবগুলা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। ভালো কথা, তাইলে অনুপম একটা ভালো ছাত্র। ঠিক আছে। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। এখানে একটা বুঝবার বিষয় আছে। বলছে ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া, অর্থাৎ অনুপমের চেহারা হচ্ছে সুন্দর। অনুপম নিজে বলছে এই পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ফুল আর মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে। এখন কথা হচ্ছে স্যার যে শিমুল ফুল আর মাকাল ফল ডিফারেন্সটা কি? মানে এটা কোন ধরনের ফল বা কোন ধরনের ফুল যার সাথে অনুপমের তুলনা করা হলো? দেখো, শিমুল ফুল হচ্ছে এমন এক ধরনের ফুল যেই ফুলের বাহির থেকে দেখতে খুবই সুন্দর কিন্তু ভেতর থাকে ফাঁপা। তুমি ফুলটা কাটলে দেখতে পারবা ভেতর পুরা খালি, ফাঁপা থাকে। এটাকে বলা হচ্ছে শিমুল ফুল। এই ধরনের ফুল হচ্ছে শিমুল ফুল। শিমুল ফুলের বাহির থেকে দেখতে সুন্দর,
ভেতরে কিচ্ছু নাই, একদম ফাঁকা। আবার মাকাল ফলও কিন্তু সেম জাতের জিনিস, বাহির থেকে দেখতে সুন্দর হলেও ভিতরে অন্তশূন্য, ভেতর ফাঁকা, ভেতরে কিচ্ছু নাই। বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। আচ্ছা, অনুপমকে হচ্ছে গিয়ে যে মানে অনুপমকে শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন। পণ্ডিত মশাই বলতে শিক্ষককে বোঝানো হচ্ছে আর কি। হ্যাঁ, তো এখন এই যে তুলনা কেন করতেন, কারণ অনুপমের এই পুরো ঘটনাটা, এই পুরা গল্পটা আমরা যদি পড়ি তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে কেন হচ্ছে গিয়ে যে পণ্ডিত মশাই তাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করেছিলেন। তো শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করার আরেকটা কারণ আমি সুন্দর করে বলে দিই, যে অনুপমের বাহির থেকে অনুপম খুবই দেখতে অনেকটা স্মার্ট একটা ছেলের মতো, ভদ্র সুন্দর মিষ্ট, কিন্তু ভেতরে ওর তেমন কোনো গুণাবলী নাই। ঠিক আছে, নিজস্ব একটা সত্তা বা নিজস্ব একটা গুণাবলী ওইটা অনুপমের ভেতরে নাই। ওই জন্য তাকে শিমুল ফুল মাকাল ফলের সাথে তুলনা করতেন পণ্ডিত মশাই। তো এরপরে কি বলছে অনুপম, এরপরে বলছে যে ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, অর্থাৎ অনুপম তখন খুব শরম পাইত। ঠিক আছে, কিন্তু বয়স হইয়া এই কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে অর্থাৎ পুনর্জন্ম থাকে, আবার যদি সে জন্মগ্রহণ করতে পারে, তবে আমাকে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমনি করিয়েই প্রকাশ পায়। অর্থাৎ সে যেন ওই যে পণ্ডিত মশাই তাকে শিমুল ফল এবং মাকাল ফলের সাথে তুলনা করতেন, সে যেন এর প্রতিশোধটা নিতে পারে যদি সে আবার জন্মগ্রহণ করে। এটাই সে কামনা করছে, এটাই সে ভাবছে আর কি। কামনা করছে না, মূলত ভাবছে, সে থিঙ্কিং করছে। বুঝাইতে পারলাম? যে যদি পুনর্জন্ম থাকে, আবার যদি জন্মগ্রহণ করতে পারে, সে প্রতিশোধ নিতে চাচ্ছে। যে অনুপমের জায়গায় যেন পণ্ডিত মশাই থাকে, আর ওই পণ্ডিত মশাইয়ের জায়গায় যেন অনুপম থাকে, এবং অনুপম তার প্রতিশোধ পণ্ডিত মশাইয়ের কাছ থেকে নিতে পারে। বুঝছি অনুপমের রাগ হয়ে গেছে, হ্যাঁ, সে অনেক লজ্জা পাইতো। আরও ভালো কথা, এখন দেখি পরে কি বলা হয়েছে। অনুপম নিজের পিতা সম্পর্কে একটু বলছে, সেটা হচ্ছে যে আমার পিতা এককালে গরিব ছিলেন, অর্থাৎ অনুপমের পিতা কিন্তু এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। অর্থাৎ অনুপমের পিতা তিনি পেশায় একজন উকিল ছিলেন, রাইট? ভোগ করিবার সময় নিমেষমাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। এই দুইটা লাইন দ্বারা কী বোঝানো হচ্ছে খেয়াল করো। অনুপমের পিতা তিনি এককালে গরিব ছিলেন। অনুপমের পিতার নাম এই গল্পে কোথাও বলা হয় নাই। তিনি উকিল ছিলেন। এখন এই উকিল মানে যারা ডাক্তার তাদেরকে বলা হয় তারা ডাক্তারি করে, যারা উকিল তারা ওকালতি করে। সো এই ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, ধন সম্পদ বানিয়েছেন, কিন্তু সেগুলা ভোগ করিবার সময় পান নাই, কারণ সেগুলা আরাম আয়েশ করার আগেই তিনি কিন্তু মারা যান। অনুপম সেটা বলছে। তো অনুপমের বাবা যখন মারা যান, তখন অনুপমের বয়স ছিল খুবই অল্প। মার হাতেই অনুপম কিন্তু মানুষ হয়েছে। অর্থাৎ অনুপমের মাই তাকে অনুপমের মাই অনুপমকে হচ্ছে বড় করেছে। মা গরিব ঘরের মেয়ে, ওকে, মা হচ্ছেন একজন গরিব ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এই কথা তিনি ভুলেন না, আমাকে ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। এখানে কি বলা হয়েছে, অনুপমের মা অনুপমকে হচ্ছে যে ওই যে তারা যে এককালে গরিব ছিলেন, হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে যে ফিল করতে দেন না। অনুপমকে ফিল করার যে হ্যাঁ তারা অনেক ধনী মানুষ, এককালে হয়তো গরিব ছিলেন, ভালো কথা, বাট এখন তারা ধনী, এখন তাদের সমাজে একটা অবস্থান আছে, তারা রিচ ফ্যামিলি। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, অর্থাৎ মায়ের কোলে কোলে মায়ের বাধ্য ছেলে ছিল অনুপম, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। অর্থাৎ অনুপম ছোটোবেলা থেকে মায়ের আঁচলের নিচে নিচে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়েছে যেমন নিজের তেমন কোনো মতামত দেওয়ার কোনো জায়গা নাই, আর তেমন কিছু না, মা যা বলবে ও তাই শুনবে, বুঝছো? অর্থাৎ মায়ের অর্ডার ও একদম চোখ বন্ধ করে পালন করে, এটাই শেষ কথা। অনুপম একটা উদাহরণ দিছে, একটা এক্সাম্পল দিছে, সেটা কি, আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। দেবী অন্নপূর্ণার 2 ছেলে, ঠিক আছে? সো দেবী অন্নপূর্ণার 2 ছেলে, এর মধ্যে ছোট ছেলে যে সে হচ্ছে গজাননের যে ছোট ভাই। সো গজাননের যে ছোট ভাই, দেবী অন্নপূর্ণার হচ্ছে যে কোলে গজাননের ছোট ভাইটি, এই গজাননের ছোট ভাই তার মা দেবী অন্নপূর্ণার আঁচলে সবসময় থাকে, ঠিক আছে? মাকে ছাড়া ও 1 মিনিটও থাকে না।
মা যা বলবে তাই শুনবে, মায়ের বাধ্যগত একটা হচ্ছে গিয়ে যে ছেলে। সেই রকমভাবে অনুপম দেবী অন্নপূর্ণার ছেলের সাথে অর্থাৎ গজাননের ছোট ভাইয়ের সাথে নিজেকে তুলনা করছে এবং বোঝাতে চাচ্ছে যে মায়ের একমাত্র বাধ্যগত খুব সুন্দর ছেলে হচ্ছে অনুপম। ওকে, আমরা বুঝতে পারলাম স্যার। তাহলে এই পৃষ্ঠাটা আমাদের একদম পুরোপুরি শেষ স্যার। এরপরে দেখি অনুপম আবার কি বলছে, খেয়াল করো এখানে আর কি বলা হয়েছে, আমরা একটু দেখি। আমার আসল অভিভাবক আমার মামা। আমার আসল অভিভাবক আমার মামা, অর্থাৎ অনুপম বলছে যে অনুপমের লাইফে বর্তমানে তার মামাই হচ্ছে তার আসল অভিভাবক, কারণ অনুপমের বাবা কিন্তু মারা গেছিলেন, সেটা আমরা জানি। তিনি আমার চেয়ে বছর 6 বড়, অর্থাৎ প্রায় 6 বছরের বড় বলা যায়, অর্থাৎ বয়সের তেমন আহামরি কোনো ডিফারেন্স নাই। এরপরে দেখো, কিন্তু ফল্লুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ফল্লুর বালি মানে কোন ধরনের বালি স্যার? ফল্লু হচ্ছে মূলত একটা নদীর নাম, আর ফল্লুর বালি বলতে চূড়াবালির মতো আর কি বোঝাচ্ছে। চূড়াবালি দেখছো না মরুভূমির, পা দিলে একদম ভেতরে অটোমেটিক চলে যাবে, তুমি যেইবার ঢুকে যাবা। সো এইরকম চূড়াবালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ঠিক আছে, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জনাই। এই কারণে অন্য কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না। অর্থাৎ অনুপম বলছে যে অনুপমের মামা হচ্ছে একটু চালাক প্রকৃতির মানুষ, তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডূষও রস পাইবার জনায়, এই কারণে কোনো কিছুর জন্য আমাকে আর কোনো ভাবনা ভাবিতে হয় না। অর্থাৎ অনুপমের মামা হচ্ছে বর্তমানে অনুপমের অভিভাবক, অনুপমের ফ্যামিলির অভিভাবক। অনুপমের ফ্যামিলি এখন চালান বলতে মানে যার অর্ডারে চলে সে হচ্ছে অনুপমের মামা। এখন অনুপমের মামা হচ্ছে গিয়ে যে চালাক প্রকৃতির মানুষ, তাকে ঠকানো কঠিন। ঠিক আছে, ওকে। খেয়াল করো, কন্যার পিতা মাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। এখন কি অনুপম বলছে, অনুপম নিজের সম্পর্কে বলছে যে কোনো কন্যার পিতা আমাকে দেখেই স্বীকার করবেন যে হ্যাঁ আমি একজন সৎ পাত্র, ভালো ছেলে, ভালো জামাই হওয়ার যোগ্য। ঠিক আছে, তামাকটুকু পর্যন্ত খাই না, অর্থাৎ সে কোনো তামাক, কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য, সিগারেট বা এই জাতীয় কোনো কিছু সে খায় না। তাহলে কি অনুপম একজন ভালো মানুষ, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা দেখি কি বলছে, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। বাপরে, নিজের সম্পর্কে কত জিনিস বলছে, যে ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট নাই, সে নিতান্ত ভালো মানুষ, অনেক ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, অর্থাৎ মায়ের আদেশ পালন করবার ক্ষমতা অনুপমের আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ বলছে আমি মায়ের আদেশ পালন করার ক্ষমতা আমার আছে, আমি পালন করি, কিন্তু মায়ের আদেশ অমান্য করার ক্ষমতা আমার নাই, আমি অমান্য করতে পারবো না। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অন্তঃপুরের মানে হচ্ছে ওই যে ভেতরের শাসন বা বদ্ধ শাসন যেটাকে বলতে পারো, সেই শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বর হন, স্বয়ম্বর বলতে বোঝানো হচ্ছে যেই কন্যা নিজে বর গ্রহণ করে, অর্থাৎ নিজে বর গ্রহণ করে যে, তাকে বলা হচ্ছে স্বয়ম্বর। সো নিজে বর গ্রহণ করে এমন কোনো স্বয়ম্বর হন, তবে সেই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অর্থাৎ যদি কোনো কন্যা নিজে বর গ্রহণ করে তাহলে অনুপমের এই মানে হিস্ট্রিটা একটু মনে রাখবেন। অনুপম তো নিজের সম্পর্কে খুব ভালোভাবেই কোনো গান গাইতে পারে। তো এই জিনিসটা, এই প্যারাটা আমরা বুঝতে পারছি আশা করি। এরপরে কি বলা হচ্ছে আমরা একটু দেখি স্যার। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, অর্থাৎ অনুপমের মামা না, অনুপম বলছে নিজের সম্পর্কে অনেক বড় বড় ঘর হইতে অনুপমের জন্য সম্বন্ধ এসেছিল। রিচ ফ্যামিলি, বড় ঘর বলতে রিচ ফ্যামিলি বোঝাচ্ছে, বা আরও অন্য কিছু বোঝাতে হতে পারে, ধনী পরিবার বা স্ট্যাটাসফুল ফ্যামিলি এরকম। কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এটা থেকে সিকিউয়ের খতে অনুধাবনমূলকে কোয়েশ্চেন আসে। যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, অর্থাৎ অনুপমের মামা সম্পর্কে বলছে
যে অনুপমের মামা হচ্ছে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। কেন ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলল? তার কারণ হচ্ছে গিয়ে অনুপমের লাইফে কি ঘটবে কি না সেটা অনুপমের মামাই ডিসাইড করবে। কারণ অনুপমের মামা যা বলবে অনুপম তাই শুনবে, এটা হচ্ছে শেষ কথা। অনুপম এমন একজন পার্সন যে অনুপমের মামা যে কথা বলবে, যেটা করতে বলবে, অনুপম চোখ বন্ধ করে সেটাই করে। এটাই হচ্ছে অনুপমের একটা ক্যারেক্টার। সো ওই জন্যই বলা হচ্ছে অনুপমের মামাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। অনুপম নিজেই বলছে বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল, অর্থাৎ তার একটা কথা ছিল। কি কথা? ধনীর কন্যা তার পছন্দ নয়, অর্থাৎ অনুপমের যে বউ হবে, হবু স্ত্রী, ঠিক আছে? সো সেই স্ত্রীটা কিন্তু অবশ্যই ধনীর কন্যা হইলে হবে না, বড়লোকের মেয়ে হইলে হবে না। ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ না, অনুপমের তো না, অনুপমের মামার কথা বলা হচ্ছে যে ধনীর কন্যা অনুপমের মামার পছন্দ না। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেড করিয়া আসিবে, মাথা হেড করিয়া বলতে মাথা নিচু করে আসিবে, মাথা নিচু করে আসবে। অর্থাৎ বোঝানো হচ্ছে তাকে যে অর্ডার পালন করতে বলা হবে সে সেটাই পালন করবে। মাথা উঁচু করে, শির উঁচু করে ঘরে ঢুকতে পারবে না, মাথা নিচু করেই সে কিন্তু অনুপমে ফ্যামিলিতে আসতে হবে। এটাই অনুপমের মামা চান, তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। এই যে একটা কথা বলা হচ্ছে এই লাইনে, যে অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অর্থাৎ অনুপম তখন বলছে যে অনুপমের যে মামা সে অনেক লোভী টাইপের মানুষ, অনেক লোভী, অনেক গ্রিডি টাইপের মানুষ। অর্থাৎ সে অনেক লোভী, কারণ টাকার প্রতি তার আসক্তি আছে, সে প্রচুর লোভী মানুষ। এটা অনুপম এই লাইন দ্বারা বোঝাতে চাচ্ছে যে টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান, বেহাই বলতে অনুপমের জন্য শ্বশুর, হবু শ্বশুর, এমন অনুপমের শ্বশুর চান, বেহাই চান যার টাকা নাই, মানে তার তেমন কোনো টাকা নাই, বাট যতটুকু আছে সেটা দিতে কখনো বাধা দিবে না। অর্থাৎ ওই যে বলছে টাকা দিতে কসুর করিবে না, কসুর মানে হচ্ছে বাধা দিবে না। তো অনুপমের মামা অনুপমের জন্য এমন শ্বশুর মশাই চান যার তেমন কোনো টাকা নাই, বাট যতটুকু টাকা আছে ততটুকু দিতে কখনোই বাধা দিবে না। যা আছে সব কিছু অনুপমের জন্য বিলিয়ে দিতে রাজি হবে নিঃশর্তে, এমন শ্বশুর অনুপমের মামা চান। ওকে, যা হোক শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। সো এখানে একটু অর্থাৎ অনুপমের মামা যে এরকম অনুপমের জন্য শ্বশুর বাড়ি থেকে শ্বশুর মশাই, স্ত্রী চান, অর্থাৎ এক কথায় বলতে গেলে অনুপমের মামা তো শোষণ করবে, তাই না? অত্যাচারই তো, তাদের উপর তো অত্যাচার, এরকম বেহাই, এরকম হচ্ছে গিয়ে যে স্ত্রী, এটা অত্যাচারের সামিল না? তো শোষণ করা চলবে, কি করা চলবে? শোষণ করা চলবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যার নালিশ খাটিবে না, কোনো নালিশ করবে না। এখানে আমি জানি যে তোমাদের মনে দুইটা কোয়েশ্চেন আসছে। প্রথম কোয়েশ্চেন, গুড়গুড়ি জিনিসটা কি, আর বাধা হুকা এই জিনিসটাই বা কী? তো তোমাদের এই কনফিউশনটা আমি একটু দূর করি। আমাদের অনেকেই আমরা দেখেছি যে সিগারেট খায়, যদিও এটা অনেক অনেক ক্ষতিকর একটা জিনিস, 10 হাত দূরে থাকবে এই জিনিসগুলা থেকে, ঠিক আছে? সো যাই হোক, আমি জাস্ট এখানে বলা হচ্ছে তাই জন্য আমি একটু বোঝাচ্ছি। গুড়গুড়ি হচ্ছে ওই যে সিগারেট যখন খায় তখন সিগারেটের যে হচ্ছে গিয়ে যে কী বলে ওইটা, কি জানি বলে ওইটাকে, হচ্ছে গিয়ে যে সিগারেটের যে গুঁড়া আছে না, ওই গুঁড়াটা মানে এভাবে ফেলানোর জন্য একটা পাত্র থাকে। তো ওই সময়কার সময়ে যারা বড়লোক ছিল তারা হচ্ছে গিয়ে যে সিগারেটের এই গুঁড়াগুলো ফালানোর জন্য গুড়গুড়ি ব্যবহার করতো। গুড়গুড়ি হচ্ছে এমন এক ধরনের পাত্র, যে পাত্রের মধ্যে সিগারেটের গুঁড়া ফালানো হতো। গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে, অর্থাৎ গুড়গুড়ি হচ্ছে সহজ কথায় বলতে গেলে ধোঁয়া, অনেকে বলে এটাকে যে সিগারেটের গুঁড়া ফালানোর পাত্র, ওই জন্যই গুড়গুড়ি। বাট এটাকে এমনও বলতে পারো যে স্যার এটা হচ্ছে যে তোমার তামাক দেয়া হতো আগে। আগে বড়লোকরা কী করতো, এক কথায় বড়লোকরা এই গুড়গুড়িতে হচ্ছে গিয়ে যে সিগারেট খাইতো। গুড়গুড়ি হচ্ছে একটা পাত্র, ঠিক আছে? আর বাধা হুকাও হচ্ছে একটা পাত্রের মতো। সো বাধা হুকা এটা হচ্ছে একটু সস্তা টাইপের থাকতো, ওইটা আগেকার ধনী লোকরা না, যারা একটু মধ্যবিত্ত গরিব ছিল তারা হচ্ছে গিয়ে যে এই বাধা হুকায় তামাক খেত, ঠিক আছে? সো এই গুড়গুড়ি হচ্ছে গিয়ে যে তোমার এই দুইটাই হচ্ছে দুই ধরনের পাত্র, বাট গুড়গুড়িরা বড় লোকরা ব্যবহার করতো। বাধা হুকা হচ্ছে গিয়ে যে এটা যারা হচ্ছে একটু
বাজেট স্বল্পতা, গরিব ছিল, তারা ব্যবহার করতো, ঠিক আছে। তো বাড়িতে আসলে গুড়গুড়ি পরিবর্তে বাদা হুকায় তারে তামাক বা তামাক দিলে যাহার কোনো নালিশ খাটিবে না। ক্লিয়ার? আমি আশা করি বুঝাইতে পারছি। যদি কোনো জায়গায় সমস্যা হয়, না বুঝে থাকো, ক্লাসটা আবার দেখো। তারপরে যদি না বুঝে থাকো স্যার, কমেন্ট সেকশন এখানে সুন্দর করে প্রশ্ন করে দাও স্যার, আমি যত দ্রুত সম্ভব আর্লি রিপ্লাই দিয়ে দিব, ঠিক আছে। আর যদি না বুঝো আমি ভয়েস মেসেজ দিয়ে, আর পরেও যদি না বুঝো ভিডিও করে আমি তোমাকে ছেড়ে দিব। তবে বুঝতে হবে, এখানে ক্লাস করতে এসেছো, বুঝে যেতে হবে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড যতটুকু দরকার ততটুকু বুঝে যেতে হবে। এরপরে দেখো কী বলা হয়েছে। এরপরে অনুপম তার একটা বন্ধুর কথা বলছে। আমার বন্ধু হরিশ, সে কানপুরে কাজ করে। কোথায়? কানপুর একটা জায়গার নাম, ওইখানে সে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। আচ্ছা, বুঝলাম। কানপুর থেকে অনুপমের বাড়ি ছিল কলকাতায় আসলো, আইসা অনুপমের মনটা উতলা করিয়া দিছে। এই কেন উতলা করছে? সে বলিল, ও হে মেয়েও যদি বলো, একটা খাসা মেয়ে আছে। এই হচ্ছে কি বন্ধু, ঠিক আছে। সো এরকম বন্ধু কি করলো, অনুপমের মনটা উতলা করিয়া দিল। বলতেছে মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে, অর্থাৎ তার কাছে এমন একটা পাত্রীর সন্ধান আছে। অনুপমের জন্য ভালো একটা পাত্রী, ভালো একটা কন্যার সন্ধান আছে, একটা ভালো বউয়ের সন্ধান আছে। কিছুদিন পূর্বে এমএ পাস করিয়াছি। অর্থাৎ অনুপম নিজের সম্পর্কেই বলছে এখন আবার, যে সে কিছুদিন আগে, পূর্বে বলতে আগে, সে এমএ পাস করছে। ওকে, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে, অর্থাৎ তার লাইফটা কেমন জানি একটা আবছা আবছা হয়ে গেছে। কেন? সে বলছে, ভাই এখন তো কিছুদিন আগে আমি এমএ পাস করছি, এখন আমার তো পরীক্ষা নাই, সামনে কোনো এক্সাম নাই, কোনো উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাই নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভেতরে আছেন মা, বাহিরে আছেন মামা। অর্থাৎ ওর লাইফে এখন আর কোনো কিছু নাই। বর্তমানে তার মা এবং মামা ছাড়া আর কেউই নাই। ভেতরে আছেন মা, বাহিরে আছেন মামা। এখন উমেদারি মানে কি? উমেদারি মানে হচ্ছে আড্ডাবাজি। ওই যে তোমরা যে আড্ডা দাও বন্ধু বান্ধব মিলে, ওই আড্ডাবাজির কথাই বলা হচ্ছে। ক্লিয়ার? ওকে। সো অনুপম বলতেছে, ভাই লাইফে তো এখন আর কিছু নাই, পরীক্ষা দিছি, এখন বেকার ছেলে। সত্যি বলতে ওই বেকারই আছে, বাট শিক্ষিত বেকার ছেলে। আমাদের দেশের অসংখ্য স্টুডেন্ট, অসংখ্য শিক্ষার্থী যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে অনেকে অনেক জায়গায় পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, বিভিন্ন জায়গায় ঝামেলা হচ্ছে। সো এরকম একজন মানুষ হচ্ছে অনুপম। ও পড়াশোনা কইরা পাস করছে, এখন বর্তমানে রেস্টে আছে আর কি, বেকার ছেলেই হিসেবে আছে, সত্যি বল। যাই হোক, এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তোর মর্মরে তাহার গোপন কথা। অর্থাৎ সে তার হবু বউয়ের কথা চিন্তা করতেছে, স্বপ্ন দেখতেছে, যেটাকে বলে দিনে দিনে স্বপ্ন দেখা, খালি চোখে স্বপ্ন দেখা, সেই রকম স্বপ্ন দেখতেছে অনুপম। সো এইখান থেকে কোয়েশ্চেন আসে না, কোয়েশ্চেন এইচএসসি অ্যাডমিশনে এখান থেকে কোয়েশ্চেন করে না, এটা জাস্ট তার মনের একটা অনুভূতি। সো তো চিন্তা করতেছে, ভাই বিয়ে কবে হবে, সিঙ্গেল মানুষ, হুট করে কি হইলো। এমন সময় হরিশ এসে বললো, হরিশকে, হরিশ তার বন্ধু, কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। সেই সময়ে দেখো, সেই সময়ে হচ্ছে গিয়ে যে হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে, বলতে মেয়ে যদি বলো তবে, অর্থাৎ হরিশ বলছে, আরে মেয়ে যদি বলো তবে বলতে মানে ও বোঝাতে চারে, বাট আমার কাছে একদম সুন্দর, তোর জন্য একদম পারফেক্ট একটা পাত্রী আছে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলসোয়া বনিতে লাগিল। অর্থাৎ হরিশের এই কথা শোনার পরে অনুপমের মন তো উথাল পাতাল হয়ে গেছে। কি হয়ে গেছে? উথাল পাতাল হয়ে গেছে। এবং হরিশ মানুষটা ছিল একটু রসিক মানে হচ্ছে একটু রসকস দিয়ে কথাবার্তা বলে আর কি। অর্থাৎ বলতো একটা জিনিস, বলতো ভালো কথা, বাট একটু সুন্দর করে হচ্ছে গিয়ে যে রসকস মাখায়া এক্সট্রা আরও অনেক কিছু অ্যাড করে কথাবার্তা বলে, ওই জন্য বলা হচ্ছে হরিশ। সে মানুষটা ছিল রসিক, রস দিয়ে বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। অর্থাৎ এখানে খেয়াল করো যে অনুপমের যে ফ্রেন্ড হরিশ, মানুষটা ছিল রসিক টাইপের, এবং রসকস দিয়ে সে কথাবার্তা বলতো। এখন অনুপমরে যখন বললো যে মেয়ে যদি বলো তবে, হ্যাঁ, এখন অনুপমের তো হচ্ছে গিয়ে যে একদম মাথাটা দাউলাই গেছে, ঠিক আছে। এমনিতেই বেটা বিয়ের চিন্তা করতেছে, মাঝখান থেকে বন্ধু এসে বলতেছে, বন্ধু
তোর জন্য একটা পারফেক্ট মেয়ে আছে। এরপরে দেখো, তাহলে এখন কি ও নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না? ওর লাইফে আছে মা এবং মামা। ও বলছে ওর বন্ধুকে যে এই শোন বন্ধু, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো। অর্থাৎ পারিয়া বলতে কথাটা বলে দেখো, অর্থাৎ অনুপমের ফ্রেন্ডকে বলছে ও বন্ধুকে যে এখন অনুপম বলছে এই কথাটা একটু আমার মামার কাছে বলে দেখো তো। এরপরে কি করলো, হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, অর্থাৎ আসর বলতে কি খুব সুন্দর করে মিটিং জমাইতে অদ্বিতীয় খুব ভালো রসকস দিয়ে যেহেতু কথা বলতে পারে, এখন তাই তার সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না, অর্থাৎ মামারও হচ্ছে গিয়ে যে হরিশকে পছন্দ। কথাটা তার বৈঠকে উঠিল, অর্থাৎ অনুপমের মামার কাছে হরিশ গিয়ে ওই মেয়েটার কথা বলল, অনুপমের বিয়ের জন্য আর কি প্রস্তাব দিল বা কথাটা উল্লেখ করলো। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, অর্থাৎ মামার কাছে মেয়ের চাইতে মেয়ের বাপের কথাটা ছিল বেশি গুরুত্বপূর্ণ। কেন? বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই, কেমন চেয়েছিলেন, এমন বাপ যে টাকা নাই বা টাকা দিতে কসুর করবে না। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গলঘাট ভরা ছিল। অর্থাৎ অনুপমের জন্য যেখান থেকে সম্বন্ধ, মানে হচ্ছে গিয়ে যে সম্বন্ধ বলতে যে মেয়েটার কথা বলেছিল তাদের ফ্যামিলি, ওরা একসময় বড়লোক ছিল। অনুপমের শ্বশুরবাড়ির কথা বলছে, হবু শ্বশুরবাড়ি, ওদের হচ্ছে গিয়ে যে একসময় ওরা খুব বড়লোক ছিল, বাট এখন এই মুহূর্তে এসে এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। আগে বড়লোক ছিল, বাট এখন তেমন টাকা পয়সা নাই। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়ে বাস করিতেছেন, অর্থাৎ নিজের ঘরবাড়ি ছেড়ে আলাদা এখন থাকছেন আর কি। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন, একটি মেয়ে ছাড়া তার আর নাই। অর্থাৎ অনুপমের যে হবু শ্বশুরের কথা সে বলছে আর কি, যে হরিশ বলছে যে একটা মেয়ে ছাড়া তার আর নাই। হরিশ না, আমরা মূলত অনুপমই নিজের থেকেই বলছে যে জানতে পারছে যে অনুপমের হবু শ্বশুর তার একটাই মেয়ে আছে, একটা মেয়ে ছাড়া তার আর কোনো সন্তান নেই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে যা হইবে না। অর্থাৎ ওই মেয়ের জন্য সমস্ত সম্পত্তি কিন্তু ঢেলে দিতে দ্বিধা হইবে না বা তিনি বাধা দিবেন না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। অর্থাৎ কথা হচ্ছে ঘটনা একটা ঘটে গেছে কি, আরে ভাই মেয়ের বয়স তো 15 বছর। এখন তোমরা ভাবতে পারো স্যার 15 বছর তো অনেক কম বয়স, বাট না, এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের সময় তিনি লিখেছেন। ওই সময়কালে 15 বছর একটা মেয়ের বয়স হওয়া মানে অনেক বেশি মনে হইতো। তখনকার সময়ে মেয়েদেরকে খুব আর্লি বিয়ে দিয়ে দেওয়া হতো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই। তো 15 বছর বয়স হওয়া মানে একটা মেয়ে প্রায় হচ্ছে বিয়ের সময় পেরিয়ে হয়ে গেছে। তো এই জন্য মামার মনটা একটু ভারী হইলো, আরে 15 বছর বয়সে এটা একটু বয়স্ক টাইপের। যাই হোক, বংশে তো কোনো দোষ নাই না, বংশে তো কোনো দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না, একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপকে বলে সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। অর্থাৎ ভালো পাত্রের জন্য কল্যাণী হচ্ছে এই গল্পের নায়িকার নাম, ঠিক আছে, আগে বলে দিলাম আর কি, সাসপেন্স রাখলাম না। তো এই গল্পের নায়িকা কল্যাণী বাবা কল্যাণীকে বিয়ে দেওয়ার জন্য একজন ভালো পাত্র খুঁজছেন, কিন্তু এই যে এত সময় ধরে ভালো পাত্র খুঁজছেন, কল্যাণীর বয়স তো দিন দিন বাড়ছে, তাই না? আচ্ছা, যাই হোক, হরিশের সরস শোষণার গুণ আছে, অর্থাৎ রসকস দিয়ে কথাবার্তা বলতে পারে। মামার মন নরম হয়েছে, ওকে বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধান হইয়া গেল, অর্থাৎ মামা মোটামুটি রাজি হয়েছেন আর কি। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটা মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। আন্দামান দ্বীপের অন্তর্গত, ঠিক আছে। তো যাই হোক, আন্দামান দ্বীপ সম্পর্কে তোমরা গুগলে একটু দেখে নিও, খুব হচ্ছে গিয়ে যে আরও ভালো, আমার চাইতে আরও ভালো বুঝতে পারবা। এটা তোমাদের একটা কাজ, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে যে, তো মামা এক কথায় জীবনে একবার বিশেষ কাজে তিনি কুন্নগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, মনু বলতে আইন প্রণীতা, যে আইন প্রয়োগ করতে পারে, নতুন আইন প্রদান করতে পারে, এই আইন প্রণীতা যদি হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াকে তার সহিংসতা একেবারে নিষেধ করিয়া দেন। কলকাতার একদম শেষ প্রান্তে একটা পুল আছে, একটা সেতু আছে, যেটাকে বলা হয় হাবড়ার পুল। হাবড়ার পুলের ওই সাইডে আর কলকাতা না, হাবড়ার পুলের এই সাইডে হচ্ছে কলকাতা, ওই সাইডে কলকাতার বাহির অংশ। সো তিনি এই হাবড়ার পুল পারি হওয়াকে তিনি তার সংহিতায় বলতে সংবিধান
এই সংবিধানে একবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব। অর্থাৎ অনুপম বলছে, হায় রে, আমার নিজেরই একটা ইচ্ছা ছিল, আমি নিজের হবু বউকে দেখে আসবো। কিন্তু ওই যে অনুপম, ওই যে পণ্ডিত বসে আগেই বলেছেন ভাই, ওর হচ্ছে শিমুল ফুল আর মাকাল ফলের মতো, ওই কাজটাই করছে। ঠিক আছে, সাহস করিয়া মামারে বলতেই পারলো না। বুঝছো অনুপমের ক্যারেক্টার? এখন সামনে আরও বুঝতে পারবা। আসো তাহলে, কন্যাকে আশীর্বাদ করার জন্য কে গেছেন? কন্যাকে আশীর্বাদ করার জন্য যাহাকে পাঠানো হইল সে আমার বিনু দাদা। বিনু দাদা হচ্ছে অনুপমের পিস্তত ভাই। তাহার মতো রুচি ও দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনুদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। অর্থাৎ অনুপমের তো এখন মনোতল পাতাল হয়ে গেছে। বিনু দাদা অনুপমের পিস্তত ভাই, সে কি করেছে? সে অনুপমের হবু স্ত্রী কল্যাণীকে দেখে এসে বলেছে, আরে মন্দ নয়, খাঁটি সোনা বটে। এমনি তো বিনু দাদা একটু আটসাট কথাবার্তা বলে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট মানে হচ্ছে অত্যন্ত সংক্ষিপ্ত, ছোট করে কথাবার্তা বলে। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে বিনু দাদা বলে চলনসই, চলবে, এরকম। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। প্রজাপতি এবং পঞ্চস্বর এই দুইজন হচ্ছে দেবতা, এই দুই দেবতার মধ্যে কোনো বিরোধ নেই। প্রজাপতি এবং পঞ্চস্বরকে বিয়ের দেবতাও অনেক সময় বলা হয়, আমি যতটুকু জানি। তাইলে 1 নম্বর পঙ্গক্তি আমাদের এখানেই কিন্তু শেষ, 2 নম্বরটা শুরু হচ্ছে। সো বিনু দাদা গেলেন, আশীর্বাদ করে আসছেন, এসে বললেন, আরে মেয়ে তো ভালোই মেয়ে, বন্ধ নয় হে, খাঁটি সোনা বটে। এখন তো অনুপমের মন যেই যে উতল পাতাল হইব আরও বেশি হয়ে গেছে। যাই হোক, বলা বাহুল্য। এরপরে দেখো, এরপরে হচ্ছে যে অনুপমের হবু স্ত্রী, তার বাবা হচ্ছে গিয়ে যে অনুপমকে, অর্থাৎ অনুপমের হবু শ্বশুর, অনুপমকে আশীর্বাদ করার জন্য আসলেন। তো মূলত নিয়ম ছিল যে না, বরপক্ষ নিজে যায়, কিন্তু বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতায় আসতে হইছে। এবার দেখো, কন্যার পিতার নাম হচ্ছে শম্ভুনাথ বাবু, পেশায় তিনি একজন ডাক্তার, এটা যেন আমাদের মনে থাকে। হরিশকে কত বিশ্বাস করেন তাহার এই প্রমাণ যে বিবাহের 3 দিন আগে, বিবাহের কয়দিন আগে? 3 দিন আগে তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করে যান। বয়স কীরকম? অনুপম বলছে যে 40-এর কিছু এপার ওপার হইতে পারে, চুল হচ্ছে কাঁচা, গুফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র, সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো এমন একটা চেহারা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হয়েছিলেন। বোঝাশক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ মানুষ, অর্থাৎ খুবই চুপচাপ মানুষ, এত তেমন বেশি কথাবার্তা বলেন না। যেই দুটো একটা কথাবার্তা বলেন, যেতে তাহাতে পুরা জোর দিয়া বলেন না, মনে হচ্ছে যে গায়ে কোনো এনার্জি নাই। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। মামা তো খুব বাচাল টাইপের পাবলিক, আরে বলতেছে কথাবার্তা, হ্যাঁ, ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, অর্থাৎ তারা যে এই শহরের সবচেয়ে রিচেস্ট ফ্যামিলি, ওইটাই বোঝাতে চাচ্ছে। অর্থাৎ এখানে মূলত অনুপমের মামা বোঝাতে চাচ্ছেন অনুপমের হবু শ্বশুরকে, তারা হচ্ছে যে এই পুরা এলাকার, এই পুরা শহরের সবচেয়ে ধনী একটা পরিবার। তো এখন কথা হচ্ছে, শম্ভুনাথ বাবু এই কথায় একেবারে যুগই দিলেন না, অর্থাৎ কোনো সাই দিলেন না, কোনো ফাঁকে একটা হু বা হে কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবলেন, লোকটা নিতান্ত নির্জীব, অর্থাৎ খুবই শান্তশিষ্ট ধরনের, একেবারে কোনো তেজ নাই। তো বেহাই সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকে তার দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। অর্থাৎ মামা চিন্তা করেন, তেজ নাই ঠিক আছে, বাট তেজ না থাকাটা ভালো। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন, তখন মামা সংক্ষেপে তাহার উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। এখন বুঝো কী পরিমাণে তাদের মধ্যে অহংকার, তাদের বলতে অনুপমের মামার মধ্যে। অনুপমের মামা, তোমার বাড়িতে কোনো অতিথি আসলে তুমি কী করো? একটু আগিয়ে দিয়ে আসো, দরজা থেকে একটু বাইর হয়ে তাকে একটু গাড়িতে নিয়ে তুলে দিয়ে আসো, এটা করো না? এটা তো নর্মাল একটা গ্রেডিংস, তাই না? কিন্তু কথা হচ্ছে কি, অনুপমের মামা কী করছে? উপর বিদায় করলেন, এমনকি গাড়িতে তুলে দিতে গেলেন না। এখন আসো পণ বা যৌতুক সম্পর্কে, গুরুত্বপূর্ণ একটা কথা। পণ মানে হচ্ছে যৌতুক। পণ মানে কি? যৌতুক। পণ সম্বন্ধে দুই পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও কোনো কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে, সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়েছিল।
আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল, মানে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। বস্তুত আশ্চর্য পাকালুক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব আমাদের সংসারের এই যে ইহাতে যে বাচুক আর যে মোর। অর্থাৎ এখানে কি বলা হয়েছে স্যার, আমি একটু সুন্দর করে বলে দিই। অনুপমের মামা, হ্যাঁ, ওই যে যৌতুক সম্পর্কে কথাবার্তা বলেছেন যে কত ভরি স্বর্ণ দিবে তাদেরকে শম্ভুনাথবাবু, আরও কত কিছু, অনেক কিছু। সো অনুপম এমন এক ধরনের মানুষ, এই যে যৌতুক প্রথা বা এই যৌতুক জিনিসটা যে আসলেই যা খারাপ, এটা যে আসলে উচিত না, সেটা সে হচ্ছে গিয়ে যে কী করতো না, সেটা সে হচ্ছে গিয়ে যে এটা যে খারাপ এটা সে জানতোই না। সে শুধু এতটুকু জানতো যে এই যৌতুক প্রথা, এই অংশটা, এই পণ, এটা হচ্ছে বিবাহের বা বিয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, এটা উদ্ধার করতে হয়, এই যৌতুকটা নিতে হয়, এটা সে জানতো, এতটুকু জানতো সে। আর মামাও খুবই ধুরন্ধর টাইপের পাবলিক বলে নিজেকে হচ্ছে সম্বোধন করেন। সে হচ্ছে কি যে ঠকার মানুষ না, তিনি হচ্ছে অনেক চালাক চতুর মানুষ, এটা অনুপম বলছে। তো যাই হোক, এই যৌতুকের কথা বিয়ের আগে ঠিকঠাক হয়ে গেল, কত ভরি স্বর্ণ দেওয়া হবে, কত কী না, সব কিছু। এরপরে বলা হচ্ছে গায়ে হলুদের সময় যে গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল, বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়, তাহাদিও কি বিদায় করিতে অপরপক্ষে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মাইক যোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ বলা হচ্ছে অনুপমে গায়ে হলুদের সময় শম্ভুনাথবাবুর বাড়িতে এত পরিমাণে মানুষ গেছে, সেগুলো যদি হিসাব করতে হইতো তাইলে আলাদা একজন কেরানি মানুষ রাখতে হইতো, একটা কেরানি রাখতে হইতো। ঠিক আছে, আদমশুমারি বলতে এখানে হিসাব করার কথা বোঝানো হচ্ছে। সো এই কথা চিন্তা করে অনুপমের মা এবং অনুপমের মামা হাসাহাসি করছেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে দেখো, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার হাই সাউন্ড বা উচ্চ শব্দ আছে একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের অনেক মানুষ নিয়ে অনেক আওয়াজ করে মস্ত হস্তি দ্বারা, অর্থাৎ হস্তি বলতে এখানে হাতিকে বোঝানো হচ্ছে, সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। অর্থাৎ বিয়ের জন্য অনুপম হচ্ছে গিয়ে যে বাড়িতে গিয়ে উঠছে, কল্যাণের বাড়িতে বিয়ে করার জন্য। আংটিতে, হাড়েতে, জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া ভূত হইল। অর্থাৎ অনুপম তার শরীরে এত পরিমাণে গয়না পড়েছে যে মনে হইতেছে যে ও নিজে একটা গয়নার দোকান বা গহনার দোকান নিয়ে চলাফেরা করছে। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়াই লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করিতে চালিয়েছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। আচ্ছা, এগুলো তার কী বোঝানো হচ্ছে? অর্থাৎ অনুপম এর মামা অনুপমকে এমনভাবে সাজিয়েছেন, বোঝাতে চাচ্ছেন বিয়ে বাড়িতে গিয়ে যে আরে আমরা তো হচ্ছে কত বড় লোক মানুষ। মামা বিবাহ বাড়িতে উঠলেন, উঠে কিন্তু তিনি খুশি হইলেন না, তিনি হ্যাপি হইলেন না। হোয়াট ইজ দিস? কারণ কি ভাই? হোয়াট ইজ দ্য কোজ? বিকজ এখানে দেখো, একে তো উঠানটাতে বরযাত্রীর জায়গা সংকুলন হওয়াই শক্ত, মানে উঠানটা ছিল ছোট। উঠান বলতে কি বোঝানো হচ্ছে? বাড়ির সামনের যে খালি জায়গা, ওইটাকে আমরা বলতাম আগে উঠান। ঠিক আছে, এটা একটা আঞ্চলিক ভাষা। তো এই উঠান ছিল খুবই ছোট, বাড়ির সামনের ফাঁকা জায়গা, সেখানে এত বেশি জায়গা ছিল না, মানুষ সবাই বসা বা দাঁড়িয়ে থাকাটাও ছিল কষ্ট। তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের, যে আয়োজন ছিল সেটা ছিল খুবই সাধারণ আয়োজন। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, অর্থাৎ অনুপমের হবু শ্বশুর যেই পরিমাণ হচ্ছে গিয়ে যে খুব আনন্দ উৎফুল্ল করে যে থাকবেন এমন না, খুবই ঠান্ডা, তেমন কোনো নাই, তেজ নাই, এরকম অবস্থা। তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে চাদর আবার বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো, এবং বলা হচ্ছে দেখো, এবং হচ্ছে গিয়ে যে বিপুল শরীর তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতার স্মৃত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতল বাজিয়ে হইতে শুরু করিয়া বর কর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার হইত। তো মূল কথা হচ্ছে, শম্ভুনাথ বাবু অনুপমের যে হবু শ্বশুর,
তিনি তো হচ্ছে কি খুব হচ্ছে গিয়ে যে তাদেরকে তো হচ্ছে গিয়ে স্বাগত জানাবেন, ভালো করে হাসি খুশি থাকবেন, এমন তার মধ্যে কোনো কিছুই মানে দেখা যায় নাই। এই যে শম্ভুনাথ বাবু অনুপমের হবু শ্বশুর, তার একটা ফ্রেন্ড ছিল, উকিল একটা ফ্রেন্ড। সেই ফ্রেন্ড সবাইকে হচ্ছে গিয়ে যে রিকোয়েস্ট করে ভেতরে ভেতরে ঢুকাচ্ছে, সবাইকে বসাচ্ছে, হ্যাঁ, এই জিনিসপত্রগুলা অনুপমের উকিল বন্ধু করছে। এখন উকিল বন্ধু যদি না থাকতো তাইলে তো অনুপম বলছে এবার তো এসপার ওসপার হয়ে যেত, সবার তো মাথা গরম হয়ে যেত, তাই না? এরপরে দেখো কী বলা হচ্ছে, আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে বাসের ঘরে ডাকিয়া লিয়া গেলেন। আচ্ছা, অর্থাৎ মামা হচ্ছে শম্ভুনাথ বাবু অর্থাৎ অনুপমের হবু শ্বশুরকে পাশের ঘরে ডেকে নিয়ে গেছেন। তো কী কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে এসে বললেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। অর্থাৎ অনুপমের হবু শ্বশুর একবার ডেকে নিয়ে যাচ্ছেন। তো কী হইল ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। অর্থাৎ অনুপমের মামার একমাত্র লক্ষ্য কি, সেটা হচ্ছে তিনি কোনোভাবেই ঠকিবেন না। ঘটনাটা কি আমি একটু পড়ার পরে আমি একটু বুঝাই দিই। তার ভয় তার বেহাই থেকে গহনায় ফাঁকি দিতে পারেন। অর্থাৎ অনুপমের মামা চিন্তা করছেন যে হায়, অনুপমের হবু শ্বশুর হয়তো অনুপমের ফ্যামিলিকে বা অনুপমের মামাকে ঠকিয়ে দিতে পারেন। ওই যে হচ্ছে গিয়ে যে তোমার যৌতুকের মধ্যে বিয়ের কয়েকদিন আগে যে হিসাব নিকাশ হয়েছিল, দেনা পাওনা ঠিক হয়েছিল, অনুপমের মামা ভাবছেন অনুপমের হবু শ্বশুর হয়তো গয়নাগাটি পরিমাণে কম দিতে পারেন, টাকা পয়সা কম দিতে পারেন, হ্যাঁ ওগুলাতে একটু ঝামেলা করতে পারেন। ওই জন্য অনুপমের মামা এগুলা পরখ করতে চাচ্ছেন বিয়ের আগে, যে গয়নাগাটি টাকা পয়সা এগুলো ঠিক আছে কিনা না। বিশেষ করে গয়নাগাটির কথা আর কি, এখানে টাকা পয়সার কথা বলা হয় নাই, এখানে গয়নাগাটির কথা বলা হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে যে তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকিটার প্রতিকার চলবে। অর্থাৎ বিয়ে হয়ে গেলে তো আর তখন আর যৌতুক কম দিব না বেশি দিব, ফাঁকি দিলেই কিছু করা যাবে না। বাড়ি ভাড়া, সৌগাদে, লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানি পরিচয় পাওয়া গেছে তাহাতে মামা ঠিক করিয়াছিলেন, দেওয়া থোয়া সম্বন্ধে এই লোকটির মুখের কথার উপর ভর করা চলিবে না। অর্থাৎ এই যে মধ্যম রকমের আয়োজন, হ্যাঁ, এরপরে হচ্ছে যে ওই যে বিনয়টা অজস্র নয়, আরও বিভিন্ন জিনিসপত্র দেখে মামার একটু সন্দেহ হইল যে শম্ভুনাথ বাবু হয়তো তাদেরকে ঠকিয়ে দিতে পারেন যৌতুকের মধ্যে, গয়নাগাটি পরিমাণে কম দিয়ে, ওজনে কম দিয়ে এরকম হইতে পারে। সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সঙ্গে নিয়ে আনিয়াছিলেন। অর্থাৎ শেখরা হচ্ছে এমন এক ধরনের মানুষ যারা হচ্ছে গিয়ে তারা গয়নাগাটি পরীক্ষা করেন। যারা গয়নাগাটি পরীক্ষা করেন যে গয়নাগাটি আসলে সোনা আসল কিনা না, নকল কিনা না, পরিমাণে ঠিক আছে কিনা না, তাদেরকে বলা হয় শেখরা। তো এই শেখরা সহ তিনি বিয়ে বাড়িতে নিয়ে আসতেন শেখরাকে, তিনি আগে গয়নাগাটি পরীক্ষা করতেন। পাশের গড়ি গিয়ে দেখলাম মামা এক তক্ত বসে শেখরা তাহারি দাড়িপাল্লা কাষ্টিকাতর পাত প্রবৃত্তি লইয়া মেঝের মধ্যে বসে আছে। অর্থাৎ মেঝে বলতে মাটিতে আর কি, যে কষ্টি পাথর দাড়িপাল্লা নিয়ে কি করেছে, আগে তো দাড়িপাল্লা হচ্ছে গিয়ে যে মাপা হতো তাই না, সো এইরকম এগুলো নিয়ে মাটিতে বসে আছে, আর মামা হচ্ছে তক্তপোষের মধ্যে বসে আছে। শম্ভুনাথ বাবু অনুপমকে বললেন, অর্থাৎ অনুপম বলছে যে শম্ভুনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলিতেছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। এখানে তুমি কি বলো? অর্থাৎ অনুপমকে জিজ্ঞেস করছেন যে তোমার মামা বলতেছেন তোমার যে হবু বউ কল্যাণী, তার যে গহনাগুলা এগুলো তিনি একটু পরখ করে দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা না। এগুলোতে তুমি কি বলো, তোমার কি মতামত? আমি মাথা হেড করিয়ে চুপ করিয়ে রইলাম, মাথা হেড করিয়া বলতে মাথা নিচু করে চুপ করে রইল অনুপম। মামা বললেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হবে। অর্থাৎ অনুপমের যে আগে বললাম, অনুপমের মামা যা বলে তাই শুনে, অনুপমের নিজস্ব কোনো সত্তা নাই। শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, মানে বললেন, সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হবে, এই সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই। মানে অনুপমকে বলছেন, এই তোমার মামা যেটা বলবে সেটাই হবে, এখানে তোমার কোনো কিছু বলার নাই। তোমার বউয়ের গয়না, হবু বউয়ের গয়না পরখ করে তোমার মামা দেখবেন, এখানে কি তুমি কোনো কিছু বলবা না? তোমার কি মামা যা বলবেন এটাই ঠিক, এটাই কি আমি মেনে নিব? তো এটা ওই প্রশ্নটা করছেন অনুপমকে, কিন্তু আমি একটু ঘাড় নাড়ে ইঙ্গিত জানাইলাম এসব কথায় আমার সম্পূর্ণ অনধিকার। অর্থাৎ সে ইঙ্গিত দিল, অনুপম ইঙ্গিত দিল, অনুপম বোঝাতে চাইলো যে হ্যাঁ ঠিক আছে, অনুপমের মামা যা বলবেন সেটাই সে শুনবে, এটাই। আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছে, এই বলিয়া তিনি উঠিলেন। কে উঠিলেন? শম্ভুনাথ বাবু, অনুপমের হবু শ্বশুর। মামা বলিলেন, অনুপম এখানে কী করবো, সবাই গিয়ে বসুক। শম্ভুনাথ বাবু বললেন, না সবাই নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি এখানে গামছার মধ্যে গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপর মিলিয়ে আসেন। অর্থাৎ গামছা করে তার মেয়ের কাছ থেকে সমস্ত গহনা খুলে নিয়ে আসছেন।
সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, অর্থাৎ অনেক পুরনো গহনা, অনেক পুরনো গয়না। গহনা বলতে গয়না। মনে রাখবা, যত পুরনো গয়না থাকবে, যত পুরনো, সরি এখানে মনে দেখা যাচ্ছে না, সো সরি, খাতার মধ্যে মনে দেখা ছিল না, যাচ্ছিল না, খেয়াল ছিল না, সরি। এখন দেখো, সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা। পিতামহীদের আমলের গহনা বলতে বোঝানো হচ্ছে স্যার, মনে রাখবা যে অনেক পুরাতন, অনেক পুরাতন আমলের গয়না। গয়না যত পুরাতন হবে তত এর দাম বেশি থাকবে, বিশেষ করে সোনা। ঠিক আছে, যত পুরাতন হবে এবং যত ভারী হবে তার দাম তত বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা, হেল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়, যেমন মোটা তেমন ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া বলল, এ আর কি দেখিব, ইহাতে খাদ নাই। ইহা এখানে সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না, অর্থাৎ এই ধরনের সোনা এখনকার দিনে ব্যবহার হয় না, অর্থাৎ সম্পূর্ণ পিওর সোনা, একদম বেস্ট গোল্ড। এই বলিয়া সে মুখর মুখা মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখাইল, তাহা বাকিয়া যায়। মামা তখন এই নোট বইয়ে গহনাগুলো ফরতুকে এলেন। মনে রাখবা, গয়নার মধ্যে তুমি যদি এই যে গয়না বালা যেগুলো আছে সেগুলো যদি চাপ দাও, এগুলো বেঁকে যাবে কিন্তু। মামা তখন এই নোট বইয়ের মধ্যে গয়না কতটুকু কী না সব কিছু টুকার মধ্যে লেখছেন। হ্যাঁ, পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে কিনা তা হিসাব করিয়া দেখিলেন। গহনা যেই পরিমাণে দেওয়ার কথা ছিল সংখ্যায় ধরে ভারে তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ মামা দেখলেন যে শম্ভুনাথবাবু যতটুকু গয়না দেওয়ার কথা ছিল তার চাইতে টাকায়, পরিমাণে, ওজনের সব বেশি দিয়েছেন শম্ভুনাথবাবু। ভাবছিলেন ঠকাবে, কিন্তু দেখেন যে না, অনেক বেশি গয়না, এর চাইতেও অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। ইয়ারিং বলতে কি? ইয়ারিং হচ্ছে কানের দুল। এয়ারিং তুমি একটু ভাঙো না, এয়ার রিং। এয়ার অর্থ কান, এয়ার অর্থ কান, আর রিং অর্থ হচ্ছে দুল, কানের দুল। ইয়ারিং হচ্ছে কানের দুল। শম্ভুনাথবাবু সেইটা শেখটার হাতে দিয়ে বললেন, এইটা একবার তো একটু চেক করে দেখো তো, পরখ করে দেখো, পরখ বলতে চেক করে দেখো তো। শেখরা কইল, এটা বিলাতি মাল। বিলাতি মাল বলতে এটা সোনার ভাগ সামান্য আছে, অর্থাৎ সোনা আছে, সোনার সাথে আরও বিভিন্ন কিছু মিক্স আছে, পিওর সোনা না। শম্ভুনাথবাবু ইয়ারিংটা মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রাখিয়া দেন। মনে রাখবা, এটা কিন্তু একটু লজ্জার বিষয়। শম্ভুনাথবাবু একটু শরম দিয়ে দিল মামাকে। কেন? এই যে ইয়ারিং মনে আছে, বিনু দাদা অনুপমের পিস্তুত ভাই, এই যে পড়িয়েছিলাম এখানে, যে বিনু দাদা অনুপমের পিস্তুত ভাই, সে ও কল্যাণীকে অর্থাৎ অনুপমের হবু স্ত্রীকে আশীর্বাদ করে আসছিল একজোড়া কানের ইয়ারিং দিয়ে, মানে এই যে একজোড়া ইয়ারিং দিয়ে সে ওই যে আশীর্বাদ করে আসছিল। আশীর্বাদ করিবার জন্য পাঠানো হইল, সে আমার বিনু দাদা, আমার পিস্তুত ভাই। এই যে আশীর্বাদ করেছিল কি দিয়ে? আশীর্বাদ করেছিল এই ইয়ারিং জোড়া দিয়ে, এই কানের দুল দিয়ে। এবং দেখা গেল শম্ভুনাথবাবু মেয়ে অনুপমের যে হবু স্ত্রী হওয়ার কথা ছিল, যা কল্যাণী, অর্থাৎ অনুপমের মামা অনুপমের স্ত্রীকে আশীর্বাদ করার জন্য যে ইয়ারিং জোড়া দিয়েছিলেন সেটা ছিল পিওর গোল্ড না, সেটাতে ভেজাল ছিল। তো দেখা গেল কি, অনুপমের শ্বশুর ঠকান নাই, অনুপমের মামা হচ্ছে গিয়ে ঝামেলা করছে। তো যাই হোক, অনুপমের মামা একটু লজ্জা পাইল। এরপরে দেখি কি বলা হয়েছে। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়েই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। বুঝতে পারছো? বুঝাইতে পারছি এখন? এরপর দেখো, মামা মুখ লাল হইয়া উঠিল। এই যে শরম পাইছে, শরম পাইয়া মুখ কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্মুখ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরই পাওনা জুটিল। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসো। এই যে শরম পাইছে যে মামা, ওইটা আসলে মূলত এখানে কথা বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তুমি সবাই গিয়ে বসো গিয়ে, অর্থাৎ অনুপমের মামা এখন অনুপমকে বলছে, তুমি সবাই গিয়ে বসো, যাও। শম্ভুনাথ বললেন, না না না, সবাই যেতে হইব না, চলুন আগে আপনাদের খাওয়াই দিই। মামা বললেন, সে কি কথা? লগ্ন বলতে কি? বিয়ের টাইম যদি পের হয়ে যায় তখন তো বিপদ, সো লগ্নর কথা বলা হচ্ছে। শম্ভুনাথবাবু বললেন, সেই জন্য কিছু ভাববেন না, এখন উঠুন। অর্থাৎ শম্ভুনাথবাবু সবাইকে খাওয়াই দিতে চাচ্ছেন। লোকটি লেহাত ভালো মানুষ ধরনের। অনুপম বলছে যে শম্ভুনাথবাবু অর্থাৎ অনুপমের যে হবু শ্বশুর, সে নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভিতরে বেশ একটু জোর আছে বলিয়াই বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদের আহার হইয়া গেল। আয়োজনে আড়ম্বর ছিল না। আহার বলতে বরযাত্রীরা সবাই খাওয়া দাওয়া করে শেষ করে ফেললো। আয়োজনে আড়ম্বর ছিল না, মানে মোটামুটি ভালোই আয়োজন ছিল, কিন্তু রান্না ভালো, সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়ে সকলেরই তৃপ্তি হইছে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রান্না ছিল, ভালো। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথবাবু অর্থাৎ অনুপমের হবু শ্বশুর, তিনি অনুপমকে অর্থাৎ আমাকে খাইতে বললেন। তখন মামা বললেন, সে কি কথা?
বিয়ের আগে বর খাইব কেমন কইরা, মানে বিয়ের আগে বর খাইব, এটা কেমন কথা? এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করে আমার দিকে চাইয়া বললেন, তুমি কি বলো, বসিয়ে যাইতে দুষ কিছু আছে? মূর্তিমতী মাতৃজ্ঞা স্বরূপে মামা উপস্থিত, মানে মায়ের মতো মামা উপস্থিত। মামার তো আদেশ অমান্য করা যায় না, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, এটা অনুপম বলছে। আমি আহারে বসতে পারলাম না, অর্থাৎ আমি খাওয়া দাওয়াতে বসতে পারলাম না, কারণ মামা নিষেধ করছে। বিয়ের আগে হচ্ছে গিয়ে যে জামাই কেমনে খাবে? তখন সোমনাথ বাবু আমাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী না, আমরা বড় লোক নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছে করে না এখন। তখন মামা বললেন, আচ্ছা তাহলে সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি, বিয়ে না হয়ে যাবে। তখন সোমনাথ বাবু বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, আরে মিয়া, গাড়ি বলিয়া দেন মানে কি? বিয়ে তো করেই নেই এখনো, মানে বোঝাতে যাচ্ছেন? আরে বাবা, অনুপমের তো এখনো বিয়েই হয়ে নাই, ও গাড়িটাকে দিবা মানে কি? আমরা চলে যাবো মানে? ঠাট্টা করিতেছেন নাকি? অনুপমের মামা আশ্চর্য হয়ে রিপ্লাই দিলেন, বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? তখন সোমনাথবাবু বললেন, ঠাট্টা তো আপনারাই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। সোমনাথবাবু বললেন, আপনারা ঠাট্টা করেছেন। মামা দুই চোখ এত বড় করিয়া মেলিয়া অবাক হইয়া রইলেন। সোমনাথবাবু কইলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব? এই কথা যারা মনে করে তাদের হাতে আমি আমার কন্যা দিতে পারবো না। দেখো কত বড় কথা। অনুপমের মামা ভাবছিল হয়তো অনুপমের হবু স্ত্রী, অর্থাৎ অনুপমকে তারা যে যৌতুকটা দিবে, অনুপমের হচ্ছে যে হবু শ্বশুর, হয়তো ওজনে পরিমাণে দরে কম দিতে পারে, বাট এন্ড অফ দ্য ডে দেখা গেল যে না, ভালো পরিমাণেই দিছে এবং বেশি দিছে। আমার কন্যার গহনা আমি চুরি করিব, এই কথা যাদের মনে, তাদের হাতে আমি আমার কন্যা দিতে পারি না, স্পষ্ট বলে দিছে শম্ভুনাথবাবু, অর্থাৎ বিয়ে দিবে না। আমাকে একটা কথা বলাও তিনি আবশ্যক বোধ করলেন না, অর্থাৎ অনুপমকে কোনো কথাই বললেন না, কারণ প্রমাণ হয়ে গেছে অনুপম কেউই না, ও একটা অন্য শুনো, সত্যিই মাকাল ফল। আর হচ্ছে গিয়ে যে কী বলে ওইটাকে ভুলে গেলাম নাকি, এটা হচ্ছে গিয়ে ও সত্যি শিমুল ফুল এবং মাকাল ফলের মতো, বুঝছো? এখন কেন হচ্ছে গিয়ে যে পণ্ডিত মশাই ধরতে পারছিলেন ও কোন টাইপের পাবলিক। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে এইটা। এখন একটা কথাও অনুপমকে বললেন না, কারণ প্রমাণ হয়ে গেছে অনুপম কেউই না। অনুপমকে বললেও যা, না বললেও তা, মামা যা বলবো ও তো তাই শুনবে। তারপরে যা হইলো সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লন্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডবন্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। বিয়ে কি হইছে? বিয়ে তো হয় নাই। তো বিয়ে যদি না হয় তখন কি হবে? বিয়ে যদি না হয়, বরপক্ষ যারা ছিল সবাই একদম ভেঙে চুরে একদম চুরমার করে দিছে একদম সব কিছু। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসন চৌকি, কনসার্ট আর বাজলো না। অব্রের ঝাড়গুলো আকাশের তারার ওপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহার নির্বাণ লাভ করিল, সন্ধান পাওয়া গেল না। যাওয়ার সময় কত ব্যান্ড বাজনা বাজাইয়া হ্যাঁ গেছে, কিন্তু আসার সময় হচ্ছে গিয়ে যে কোনো একদম কোলাহল, কোনো আওয়াজ নাই। কারণ কি? বিয়ে, অনুপম গেল বিয়ে করতে, বিয়ে হয় নাই। কার কারণে বিয়ে হয় নাই? মামার কারণে এবং অনুপমের কারণে, দুজনেরই দোষ আছে। অনুপম যদি প্রতিবাদ করতো আর মামা যদি এরকম কাণ্ড না ঘটাতো, বিয়ে তো আরামসে হইতো ভাই। আর এই যে যৌতুক প্রথা, রবীন্দ্রনাথ ঠাকুর তার এই অপরিচিতা গল্পে কত সুন্দর করে যৌতুক প্রথার কথা বলে দিয়েছেন। এই যে এর কুফলটা তিনি বলে দিয়েছেন, কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। আমরা কি আসলে এটা বুঝতে পারছি? সামনে সৃজনশীল সলভ করবো, স্যার দেখাবো, তখন এমসিকিউ সলভ করবো আরও। হ্যাঁ, এখন দেখো আমাদের 2 নম্বর পঙ্গক্তিও শেষ, আমাদের 3 নম্বর পার্ট শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে এতটুকু শেষ, অনেক কিছু পড়ে ফেলছি, প্রায় অর্ধেক অংশ শেষ, বাকিটুকু পড়ে শেষ করে দেবো স্যার। এরপরে দেখো কী বলা হয়েছে, বাড়ির সকলে তো রাগিয়া আগুন। কেন আগুন? অনুপমের তো বিয়ে হয় নাই, বিয়ে করতে গেছে বেড়া, কিন্তু ওরে তো একদম ভাগাই দিল। কি একটা অবস্থা! কন্যার পিতার এত গুমর, কলেই যে 4 পুয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। অর্থাৎ সবাই বলছে, দেখবো আপনি মেয়ের বিয়ে দেন কেমন করে, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই বয়ে যার মনে নাই, তার শাস্তির উপায় কি? অনুপম অনেক কিছু বলছে। এখন অনুপম নিজের সম্পর্কে কিছু জিনিস বলছে, দেখো। মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বা বিবাহের আসরিতে নিজে ফিরাইয়া দিয়েছে, অর্থাৎ সে মনে করছে, আই রে, এই বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর থেকে নিজে ফিরাই দিছে। এত বড় সৎপাত্রের কপালে, মানে এত ভালো পাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ, কোনো নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল। বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল।
পাকযন্ত্রটাকে সমস্ত অন্ন শুদ্ধ সেখানে টান মারিয়া ফেলিয়া দিয়া আসিতে পারিলে তবে আফসোস মিটিত। অর্থাৎ অনুপম বলছে এই পুরা পাকযন্ত্রটাকে, অর্থাৎ যেখানে খাবার যায় পাক হয়, এই পাকস্থলী এই পোড়াটাকে যদি সে ওইখানে ফেলে টান মেরে ফেলে দিয়ে আসতো তাইলে মনের দুঃখ মিটিত। বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিব বলিয়া মামা অত্যন্ত রাগ করলেন যে না, মানহানির দাবিতে তিনি নালিশ করবেন। বাট হিতৈষীরা বুঝাইয়া দিল, যারা গুরুজন আছেন তারা বলিলেন যে হিতৈষীরা বুঝাইয়া দিলেন যে এটা করাটা উচিত হবে না, নালিশ করার দরকার নেই, যা হয়েছে হয়ে গেছে। নালিশ যদি করি তাহলে তামাশার যেটুকু বাকি আছে সেটাও পূরণ হবে, দরকার নাই, যা হয়েছে হয়ে গেছে, শেষ। এরপরে দেখো, বলা বাহুল্য আমি খুব রাগিয়াছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন, গুফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিতে লাগলেন। অর্থাৎ সে চিন্তা করছে আইরে শম্ভুনাথবাবু কখন আমাদের পায়ে এসে ধরবেন, এই করবেন, মানে কল্পনায় ভাসছে আর কি। এরপরে তুমি যেটা দেখতে পারতেছ এই পুরোটা একদম কল্পনা কল্পনা আর কল্পনা, বুঝছো? এই পুরোটা হচ্ছে কল্পনার অংশ। সো এখান থেকে কোনো কোয়েশ্চেন হয় না, আমি জাস্ট রিডিং পড়ে যাচ্ছি, তোমরা যদি কোনো কিছু না বুঝো স্যার বলে দিও। কল্পনা জিনিসপত্র জাস্ট একটু রিডিং পড়ে দিও, একবার এমনিই বুঝবা। আর আহামর এখানে বোঝার তেমন কিছু নাই। খেয়াল করো, কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনই যে তাহাকে ছিচুতেই টানিয়ে ফিরাইতে পারি না। দেয়ালটুকু আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভেতরে কি যে তা কেমন করিয়া বলিব। আমার কল্পলোকের কল্পতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া উঠিল। দেখছো, পুরোটা কল্পনা। সে চিন্তা করতেছে, থিঙ্কিং করতেছে, কল্পনা করতেছে। এখানে হামুড়ি বোঝার তেমন কিছু নাই, এখান থেকে কোয়েশ্চেনও তেমন হয় না, চাইলে স্কিপ করতে পারো, তারপরে একবার রিডিং পড়ে যায়। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনোদাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম, বিনোদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তার প্রত্যেকটি কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরাই দিল না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। এখন কল্পনা শেষ হয়েছে, এখন কি করতেছে? হরিশ, যে কানপুরে কাজ করে, অনুপমের বন্ধু, হরিশের কাছে শুনেছে যে মেয়েটিকে আমার ফটোগ্রাফ নাকি দেখানো হয়েছিল। পছন্দ করিয়াছে বেকি, না করিবার তো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো এক বক্সের মধ্যে রেখেই আছে। আবার কল্পনা করছে, একলা করে দরজা বন্ধ করিয়া এক একদিন নিরালা দুপুরবেলায় সেটি খুলিয়া দেখে না। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না। হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না। দিন যায়, একটা বৎসর গেল, মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে মুখ তুলিতেই পারেন না। মানে অনুপমের বিয়ের কথা মানে বলতেই পারে না মামা, এরকম একটা লজ্জা মামার মধ্যে। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা সমাজের লোক যখন ভুলবে তখন আমার বিয়ের কথা চেষ্টা করবেন, অনুপমের বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা তখন করবেন যখন সমাজের লোক এই অপমানের কথা ভুলে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এদিকে আমি শুনিলাম সে মেয়েটি নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করেছে। পণ বলতে এখানে যৌতুক করেছে ওইটা না, এইখানে পণ বলতে হচ্ছে কি যে ওয়াদা করেছে, বুঝছো? ওয়াদা বলা যায় এক রকমের। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। মানে ও শুনেছে কল্যাণী নাকি মানে ভালো পাত্র জোটার পরেও সে বিয়ে করে নাই। অনুপম তো ভাবছে আরে ও তোমায় তো আমার জন্য আবারও অপেক্ষা করছে। আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না, এই যে কল্পনা করছে। আবার সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা তোর কি হইয়াছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, কই কিছুই তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে আবার আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুইটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি কি করিলেন, তিনি হচ্ছে গিয়ে যে ছুটিয়া আসিলেন আমাদের ঘরে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক,
দেশে বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টুপর পায়ে দলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া আসো। কিন্তু যেই ধারাটি চোখের জলের মতো শুভ্র, যে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন নময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও, আমি বিরোহিণীর কানে কানে একবার সুখের খবরটা দিয়া আসি গে। তারপরে দুঃখের রাত পুহাইল, নববর্ষার জল পড়িল, স্নান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর, আর সবাই আর ভেতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি ফোরালো, শেষ। বুঝাইতে পারছি? সো এটা সব কল্পনা স্যার। এই 3 নাম্বার পঙ্গক্তি প্রায় মানে 80 থেকে 90%ই কল্পনা। বুঝতে পারছি? সবই কল্পনার উপর দিয়ে গেছে। ও এখনও চিন্তা করতেছে হয়তো অনুপমের হবু স্ত্রী যে হওয়ার কথা ছিল কল্যাণী, সে হয়তো বিয়ে করে নাই। ঠিক আছে, এখনও হয়তো অপেক্ষা করছে। এরপরে 4 নাম্বার পার্টটা শুরু হচ্ছে, পঙ্গক্তিতে শুরু হচ্ছে। এখন দেখি আমরা 4 নাম্বার পঙ্গক্তিতে আসলে কি বলা হচ্ছে। কিন্তু কথা এমন করিয়া ফোরাইল না, যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ হইল। অর্থাৎ অনুপমার লেখা বড় করতে চাচ্ছে না, ও এখন আমাদের ওর লাইফের যে একটা গল্প সেটা বলেছে, এখন শেষের দিকে এসে ও শেষ করে দিতে চায়। প্রথম কথা হচ্ছে, দেখো এখানে কি বলছে, মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। স্যার আজকের জন্য এতটুকুই যাচ্ছি। আমরা এই 4 নাম্বার পার্ট থেকে শুরু করে আমরা এতটুকু পর্যন্ত আমরা পড়ব, সাথে পাঠ পরিচিতি শব্দার্থ দেখার দরকার নেই, কারণ অনেক কিছুই পড়াই দিছি। তারপরেও তোমাদের দেখানোর চেষ্টা করব, পাঠ পরিচিতিটা হচ্ছে গিয়ে যে দেখানোর চেষ্টা করব, বাকিগুলোও দেখাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার নেক্সট ক্লাসে, আজকের ক্লাস কন্টিনিউ করছে না, একটু অসুস্থ লাগছে। সো নেক্সট ক্লাসে আমি পুরোপুরি স্যার শেষ করে দিব। ঠিক আছে, সো প্রায় অর্ধেকের উপরে পড়াই ফেলছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে পুরোপুরি অপরিচিত শেষ হয়ে যাবে। ততক্ষণ মতো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।